নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। আইপ্যাক মামলা পিছিয়ে গেল, ইডির আইনজীবীর আবেদন মেনে শুনানির নতুন দিন ধার্য করল সুপ্রিম কোর্টের বেঞ্চ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, মমতার চরম আক্রমণের পাল্টা দিল্লি পুলিশ। গোলপার্কে গন্ডগোলে দুদিন পরেও মূল অভিযুক্ত সোনা পাপ্পু অধরাই, চলছে তল্লাশি, তাণ্ডবে গ্রেপ্তার আরও 4 দুষ্কৃতী। শুধু দিওয়ালি নয়, শবে বরাতেও রাত 10টার পর বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা, বড় নির্দেশ হাইকোর্টের। 25 কোটির বরাদ্দ সত্ত্বেও শেষ হল না মাত্র 1.5 কিলোমিটার রাস্তার কাজ। তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ, খোঁজ মিলছে না ঠিকাদারের। এক বাবার 389 সন্তান, বাংলার ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক তথ্য নির্বাচন কমিশনের। কয়লা পাচার মামলায় কলকাতা সহ রাজ্যের 9 জায়গায় ইডি অভিযান, একটি দল পৌঁছে গিয়েছে দিল্লিতেও। শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন 3 ঘন্টারও কম সময়ে পৌঁছানো যাবে বারাণসী। রেল বাজেটে কত কোটি পেল পশ্চিমবঙ্গ? একেই বলে ঠেলার নাম বাবাজি, মাথায় ইট, কোদাল হাতে দলের টিকিট বাঁচাতে হঠাৎ রাস্তায় কাজে নেমে পড়েছেন বিজেপি বিধায়ক। মণিপুরের সরকার গড়তে পর্যবেক্ষক, মেতেই মুখ্যমন্ত্রী, কুকি উপমুখ্যমন্ত্রীর পরিকল্পনা বিজেপির, শান্তি ফিরবে। ভয়াবহ দুর্ঘটনা উত্তরবঙ্গে, মোটরসাইকেল ও পণ্য বোঝাই গাড়ির সংঘর্ষে মৃত জামাইবাবু শালিকা, আহত 1। এরকম মিথ্যেবাদী নির্বাচন কমিশন আমি কখনো দেখিনি। গ্যানেশের সঙ্গে বৈঠক বয়কট ঘোষণা, এবার আরও বড় আন্দোলনে মমতা। মোদিজি রাজনাথজির সত্যিটা বেরিয়ে আসবে বলে ওরা ভীত, ভারত চীন দ্বন্দ্ব নিয়ে রাহুলের দাবি ঘিরে তোলপাড়। বাণিজ্য চুক্তি পাকা, শুল্কও কমল, মোদি ট্রাম্পের ফোনালাপের পর রাতারাতি বদলে গেল দু দেশের সমীকরণ। বেলডাঙ্গার অশান্তিতে ডিজিটাল উস্কানির ছক, তথ্য প্রমাণ খুঁজতে বহরমপুর সাইবার থানায় এনআইএ। বাড়িতে অসুস্থ মা, মাধ্যমিক পরীক্ষার্থীকে নিজের গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ওসি। মানুষ আতঙ্কিত, উদ্বিগ্ন, এসআইআর নিয়ে বিশেষ আলোচনা বিধানসভায়, জানালেন স্পিকার। হরিশ্চন্দ্রপুরের আমবাগানে গ্রেপ্তার 5 সশস্ত্র দুষ্কৃতী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। নিলম্বিত হলেও বিধানসভার শেষ অধিবেশনে প্রাক্তন সতীর্থ বিধায়কদের পাশে বসতে হবে ভরতপুর বিধায়ক হুমায়ুনকে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। সাত সকালে ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার সকালে দিল্লি, কলকাতা, দুর্গাপুর, আসানসোলের একাধিক ঠিকানায় হানা দেন আধিকারিকরা, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে বুদবুদ থানার ওসির বাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে বালি ও কয়লা পাচার মামলার তদন্তেই এই অভিযান। জানা গিয়েছে মঙ্গলবার সকাল 6:30 নাগাদ আসানসোলের জামুরিয়ায় পৌঁছয় ইডি আধিকারিকদের একটি দল। বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজার বাড়িতে হানা দেয় আরেকটি দল। সকাল থেকে শুরু হয় টানা তল্লাশি। এখনও বুদবুদ থানার দায়িত্বভার গ্রহণ করেননি মনোরঞ্জন মণ্ডল। তার আগে জেলা জুড়ে ইডির অল আউট অ্যাকশন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। বছরখানেক আগে বিভিন্ন দুর্নীতির অভিযোগে আসানসোলের বারাবণী থানা থেকে সাসপেন্ড করা হয় মনোরঞ্জন মণ্ডলকে। এতদিন আসানসোল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন তিনি। সদ্য তাকে বুদবুদ থানার ওসি পদে ফিরিয়ে আনা হয়। কিন্তু থানার দায়িত্ব নেওয়ার আগেই ইডির এই অভিযানে নতুন করে উঠল প্রশ্ন। শুধু মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই নয়, একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রান্তে কয়লা ও বালি ব্যবসায়ীদের বাড়িতেও হানা দেয় ইডি। দুর্গাপুরের বালি ব্যবসায়ী প্রবীর দত্ত, তার ভাই অমিতের বাড়িতেও হানা দেয় ইডি। সেপকোতে প্রবীর দত্তের বাড়িতে এদিন ভোর থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি তল্লাশি চালাচ্ছে। প্রবীর দত্ত কে মিনারেলস সংস্থার মালিক, পানাগড়ে তার অফিস। এছাড়াও বাঁকুড়ার মালিয়া রায় পাথর খাদান, বালি খাদান রয়েছে। কাঁকসার শিলামপুরেও বালি খাদান আছে। সেপকোতেই প্রবীরের ভাই অমিত দত্তের বাড়িতেও একই সময়ে হানা দেয় ইডি। অমিত দত্ত দাদার বালি খাদান দেখাশোনা ছাড়াও অংশীদারিত্বে বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমানে একাধিক বালি খাদান চালায়। পানাগড়ের বালি ব্যবসায়ী শেখ হাসিম মির্জা বেগের অম্বুজার বাড়িতে, অন্ডালের বক্তানগর শেখ কিরণ মণ্ডল, পাণ্ডবেশ্বরের কয়লা ব্যবসায়ী শেখ মাইজুল সহ একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতে চলছে অভিযান। এছাড়া কলকাতা ও দিল্লিতেও চলছে তল্লাশি।
সুপ্রিম কোর্টে আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চে মামলাটি শোনার কথা থাকলেও ইডির আবেদনে তা স্থগিত রাখা হয়েছে। ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা হলফনামা জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চান। সেই আবেদন মঞ্জুর করে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে 10ই ফেব্রুয়ারি। এর আগে সোমবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দেয়। সেখানে ইডির দায়ের করা মামলা খারিজের আবেদন জানানো হয়েছে। রাজ্যের দাবি, এই মামলায় সুপ্রিম কোর্টে সরাসরি আসার অধিকারই নেই ইডির। পাশাপাশি তল্লাশির প্রক্রিয়া আইনসম্মত ছিল না বলেও দাবি করা হয়েছে। হলফনামায় আরও বলা হয়েছে, ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বাধা দেননি, বরং অনুমতি নিয়েই তিনি দলীয় নথিপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। উল্লেখ্য, গত 8ই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে পৌঁছে কিছু ফাইল নিয়ে বের হন মুখ্যমন্ত্রী। পরে তিনি জানান, সেগুলি তৃণমূলের অভ্যন্তরীণ নথি, যার মধ্যে নির্বাচনী কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রও ছিল। ইডি সেই সময় অভিযোগ তোলে তদন্তে বাধা দেওয়া হয়েছে, এমনকি রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ আনা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের হয়, একটি ইডির পক্ষ থেকে এবং অন্যটি 3 ইডি আধিকারিকের পৃথক আবেদনে। এখন সকলের নজর 10ই ফেব্রুয়ারি শুনানির দিকে। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে দিনভর নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ওঠে, এসআইআরে ভুক্তভোগী পরিবারগুলিকে রাখা বঙ্গভবন সহ বিভিন্ন আবাসনে দিল্লি পুলিশ তল্লাশি চালাচ্ছে। এই অভিযোগে সরব হয়ে মুখ্যমন্ত্রী নিজেই বঙ্গভবনে পৌঁছন এবং দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র আপত্তি তোলেন। যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্পেশাল কমিশনার দেবেশ চন্দ্র শ্রীবাস্তব জানান, মুখ্যমন্ত্রীকে Z+ নিরাপত্তা দেওয়া হয়েছে এবং প্রোটোকল মেনে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তার দাবি, কোনো পুলিশ বঙ্গভবনে ঢোকেনি, কোনো ঘরে তল্লাশিও হয়নি এবং বাসিন্দাদের চলাচলেও বাধা দেওয়া হয়নি, বরং ভিভিআইপি যাতায়াতের সম্ভাবনার কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল। জানা গেছে, এসআইআর পর্বে মৃতদের পরিজনদের একাংশকে আগে থেকেই নিউ বঙ্গভবন, ওল্ড বঙ্গভবন ও পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউসগুলিতে রাখা হয়েছিল। সোমবার সকাল থেকে সেখানে বাড়তি পুলিশি তৎপরতা দেখা যায়। কিছু ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, তাদের অকারণে আটকে রাখা হয়েছে এবং বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে। এই ইস্যুতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও পুলিশের সঙ্গে বচসায় জড়ান। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, দিল্লির মতো স্পর্শকাতর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পদক্ষেপ স্বাভাবিক। দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুধুমাত্র সতর্কতামূলক কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছিল, কারো চলাচলে নিষেধাজ্ঞা ছিল না এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘ হিংসা পেরিয়ে অবশেষে কিছুটা হলেও শান্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর। এই পরিস্থিতিতে দ্রুত সেখানে সরকার গড়তে কোমর বেঁধে নেমেছে বিজেপি। জরুরি তলবে সোমবার দিল্লি আসেন মণিপুরের এনডিএ বিধায়করা। পরিষদীয় দলনেতা বেছে নিতে সেই বৈঠকেই বিজেপির সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি তরুণ চুগকে মণিপুরের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি সূত্রের খবর, মণিপুরে সরকার গড়ার প্রাথমিক অঙ্কও সেরে ফেলা হয়েছে। বিজেপির পরিকল্পনা অনুযায়ী সংঘাত ঠেকাতে মেতেই সম্প্রদায়ের কাউকে মণিপুরে মুখ্যমন্ত্রী করা হতে পারে এবং কুকি সম্প্রদায়ের কাউকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। বরাদ্দ প্রায় 25 কোটি টাকা, অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শেষ হলো না মাত্র 1.5 কিলোমিটার রাস্তার কাজ। উল্টে কাজ অসমাপ্ত রেখেই এলাকা ছেড়েছে ঠিকাদার সংস্থা। আরামবাগ শহরের বুকে বাসুদেবপুর মোড় থেকে গৌরহাটি মোড় পর্যন্ত রাজ্য সড়কের এই বেহাল দশায় নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা। ধুলোর দাপটে দিশেহারা স্থানীয় ব্যবসায়ীরাও। আরামবাগের সাংসদ মিতালি বাগ নবান্ন থেকে এই রাস্তা সংস্কারের জন্য বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করালেও বর্তমানে সেই টাকা কোথায় গেল তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা গিয়েছে। রাস্তার কাজ বন্ধ হওয়ায় বেশ কয়েকদিন ধরেই এলাকায় ক্রমশই জনরোষ দানা বাঁধছিল। সোমবার আরামবাগে পিডব্লিউডি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থিত ব্যবসায়ীরা। এদিন পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সামনে স্লোগান ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 5 বছর ধরে এই রাস্তার দশা অত্যন্ত খারাপ। মাঝে মধ্যে কাজ শুরু হলেও তার গতি অত্যন্ত মন্থর। সম্প্রতি কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এবং ঠিকাদারের হদিশ না মেলায় ক্ষোভে ফুঁসছেন তৃণমূল কর্মী তথা এলাকার ব্যবসায়ী সৈয়দ সানি, শেখ হেফাজত হোসেনরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। ফের দুর্নীতির অভিযোগ তুলে তোপ দাগছে তৃণমূলের বিরুদ্ধে।
আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরার অভিযোগ, তৃণমূল নেতাদের একাংশের কাটমানি খাওয়ার জেরেই বরাদ্দ টাকা শেষ হয়ে গিয়েছে, আর সেই কারণেই ঠিকাদার কাজ ফেলে পালিয়েছেন। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল, চাপানোত্তর চলছেই। আগামী বুধবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে। তার আগে শীর্ষ আদালতে একটি বিস্তারিত হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে রাজ্যের ভোটার তালিকা নিয়ে একাধিক চাঞ্চল্যকর অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে। কমিশনের দাবি, বিশেষ সংশোধনের সময় এমন বহু তথ্য সামনে এসেছে যা বাস্তব এবং বৈজ্ঞানিক দিক থেকে অসম্ভব বলে মনে হচ্ছে। হলফনামা অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় একজন ভোটারের সঙ্গে অস্বাভাবিক সংখ্যক ভোটারকে সন্তান হিসেবে যুক্ত দেখানো হয়েছে। উদাহরণ হিসেবে বীরভূমের নানুর বিধানসভা এলাকায় এক ব্যক্তির সঙ্গে 389 জন ভোটার নিজেদের পিতা হিসেবে তার নাম উল্লেখ করেছেন। একই ধরনের ঘটনা হাওড়ার সাঁকরাইলে 310 জন, মুর্শিদাবাদে 199 জন, দার্জিলিংয়ে 152 জন, জলপাইগুড়ির নাগরাকাটায় 120 জন এবং আসানসোলে 170 জনের ক্ষেত্রে পাওয়া গেছে। কমিশনের বক্তব্য, একজন মানুষের এত সন্তান থাকা বাস্তবে সম্ভব নয়, ফলে এই তথ্যগুলি ভোটার তালিকায় বড় ধরনের ত্রুটি বা গরমিলের ইঙ্গিত দিচ্ছে। কমিশন আরও জানিয়েছে, 6 জনের বেশি সন্তানের তথ্য রয়েছে এমন ভোটারের সংখ্যা 2,06,000-এরও বেশি। 10 জনের বেশি সন্তানের তথ্য মিলেছে 8,682টি ক্ষেত্রে। 50 জনের বেশি সন্তানের ঘটনা 10টি এবং 100 জনের বেশি সন্তানের ঘটনা 7টি ক্ষেত্রে ধরা পড়েছে। এমনকি 2টি ক্ষেত্রে 200 জনেরও বেশি ভোটার একজনের সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়েছে। এই অসঙ্গতিগুলির প্রেক্ষিতে কমিশন জানিয়েছে, যেখানে 6 জন বা তার বেশি প্রজেনী ভোটার যুক্ত, সেখানে সংশ্লিষ্ট ইয়ারোদের মাধ্যমে নোটিশ জারি করে শুনানির মাধ্যমে তথ্য যাচাই করা প্রয়োজন। সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় 1,51,00,000 ভোটারের ক্ষেত্রে এমন শুনানির নোটিশ তৈরি করা হয়েছে। এই পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করেছেন। শুনানির বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আইনি ও রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় বাজেট ঘিরে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার একদিন পরই পশ্চিমবঙ্গের জন্য বড় রেল প্রকল্পের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, রাজ্য পেতে চলেছে প্রথম বুলেট ট্রেন পরিষেবা। রেলমন্ত্রী জানান, শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত একটি হাই স্পিড রেল করিডোর তৈরি হবে। ট্রেনটি পাটনা হয়ে চলবে এবং ভবিষ্যতে এই করিডোর গুয়াহাটি পর্যন্ত বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় বাজেটে শিলিগুড়ি বারাণসী করিডোরের পাশাপাশি বারাণসী থেকে দিল্লি পর্যন্ত আরও একটি হাই স্পিড রেলপথের কথাও ঘোষণা করা হয়েছে। 2টি করিডোর তৈরি হলে শিলিগুড়ি থেকে দিল্লি যাতায়াতের সময় অনেক কমে আসবে। যদিও একই ট্রেনে সরাসরি যাওয়া যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। রেল সূত্রে ধারণা, শিলিগুড়ি থেকে বারাণসী পৌঁছতে সময় লাগতে পারে 3 ঘন্টারও কম। অশ্বিনী বৈষ্ণব আরও জানান, শিলিগুড়ির কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক এলাকায় প্রায় 40 কিলোমিটার হাই স্পিড রেলপথ মাটির নিচ দিয়ে তৈরি করা হবে। এতে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের যোগাযোগ আরও মজবুত হবে। শুধু যাত্রী পরিবহন নয়, পণ্য পরিবহনেও বড় পরিকল্পনা রয়েছে। হুগলির ডানকুনি থেকে গুজরাতের সুরত পর্যন্ত একটি নতুন ফ্রেড করিডোর তৈরির কথাও বাজেটে ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রীর বিমাতৃ সুলভ আচরণের অভিযোগের জবাবে রেলমন্ত্রী জানান, এবছর পশ্চিমবঙ্গের জন্য রেল বাজেটে রেকর্ড 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই 1 ডজনের বেশি নতুন ট্রেন চালু হয়েছে এবং ভবিষ্যতেও আরও পরিষেবা বাড়ানো হবে বলে জানান তিনি। সব মিলিয়ে রেল পরিকাঠামোয় বাংলাকে ঘিরে বড় বিনিয়োগের ইঙ্গিত দিল কেন্দ্র। একেই বলে ঠেলার নাম বাবাজি। 26-এর বিধানসভা নির্বাচনে দলের টিকিট পাবেন কিনা তাই নিয়ে চরম শঙ্কায় রয়েছেন মালদহের গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। অভিযোগ, দলেরই একাংশ তাকে আর প্রার্থী হিসেবে চান না বলে দাবি তুলে সোচ্চার হয়ে উঠেছে। গেরুয়া শিবির থেকেই অভিযোগ উঠেছে, দলীয় বিধায়ক বিধানসভা এলাকায় কিছুই করেননি, কিন্তু ভোট বড় দায়। এই শেষবেলায় গ্রামবাসীদের দুর্ভোগ মেটাতে মাথায় ইটের টুকরো ভরা বস্তা তুলে নিলেন বিজেপি বিধায়ক। সোমবার মালদহের গাজল ব্লকের মাজরা গ্রাম পঞ্চায়েতের পাতাল সিং গ্রামে মাথায় ইটের টুকরো বইতে দেখা যায় তাকে। হাতে কোদাল, বেলচা নিয়ে স্থানীয়দের সঙ্গে রাস্তা সারাইয়ের কাজে হাত লাগাতেও দেখা যায় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনকে। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রাজনৈতিক মহলে। তৃণমূলের মালদহ জেলার যুব সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, তাকে 5 বছর দেখা যায়নি, এখন এভাবে মাথায় ইট তুলে নিয়ে প্রচারের আলো পেতে চাইছেন। সোশ্যাল মিডিয়ার জন্য পোজ দিয়ে ছবি তুলেছেন বিজেপি বিধায়ক, কিন্তু এসব করে লাভ হবে না। গাজলে এবার তৃণমূলের জয় নিশ্চিত।
বিজেপি বিধায়কের দাবি 12 বছর ধরে রাস্তাটি খারাপ হয়ে পড়ে রয়েছে। এতদিন রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের উদ্যোগ দেখা যায়নি। অবশেষে বিধায়ক নিজেই দায়িত্ব নেন। ভাঙা ইটের টুকরো ও মাটি কেনার জন্য নিজের পকেট থেকে প্রায় 2 লক্ষ টাকা ব্যয় করেছেন বলে দাবি বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের। যদিও তিনি তার বিধায়ক তহবিলের কোনো অর্থ বরাদ্দ করেননি। জেলা বিজেপি নেতৃত্ব এ নিয়ে মুখ না খুললেও গাজলের গেরুয়া শিবিরের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, তাঁরা দলকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিন্ময় আর নয়, অন্য কাউকে প্রার্থী করতে হবে। দলের বার্ষিকী বনভোজনের অনুষ্ঠানেও দলীয় বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে উপস্থিত নেতাকর্মীদের। শুধু তাই নয়, তাদের অভিযোগ বিধায়ককে 5 বছরই এলাকার মানুষের কোনো কাজ করতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে হাতে কোদাল, বেলচা, মাথায় ইটের টুকরো স্বয়ং বিধায়কের। হতবাক জেলার রাজনৈতিক মহলও। মাসের পর মাস শুল্ক নিয়ে টানাপোড়েন ও অনিশ্চয়তার পর অবশেষে চূড়ান্ত হল ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি। সোমবার গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর এই ঘোষণা আসে। সরকারি বিবৃতির আগেই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় চুক্তির খুঁটিনাটি প্রকাশ করেন এবং একে ব্যক্তিগত কূটনীতি সাফল্য বলে উল্লেখ করেন। সবচেয়ে বড় ঘোষণা, ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হয়েছে। এর ফলে টেক্সটাইল, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, অটো কম্পোনেন্ট সহ একাধিক রপ্তানি খাতে বড় স্বস্তি মিলবে। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর যে অতিরিক্ত 25% জরিমানা শুল্ক বসানো হয়েছিল, সেটিও পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ভারত ভবিষ্যতে আমেরিকা ও প্রয়োজনে ভেনেজুয়েলা থেকেও বেশি তেল কিনতে আগ্রহী। এছাড়া 2025 সালে ঘোষিত ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ 50% শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফলে মার্কিন বাজারে ভারতীয় রপ্তানির উপর বড়সড় চাপ কমবে। চুক্তির অংশ হিসেবে ভারত আমেরিকা থেকে $50 বিলিয়ন বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য ও অন্যান্য সামগ্রী আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। ধাপে ধাপে মার্কিন পণ্যের উপর শুল্ক ও নন ট্যারিফ বাধাও কমানো হবে। মোদির এই সিদ্ধান্তকে মেড ইন ইন্ডিয়ার জন্য বড় সাফল্য বলে উল্লেখ করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। মার্কিন তরফেও জানানো হয়েছে, নতুন শুল্ক হার কার্যকর হয়েছে, এখন কেবল কিছু প্রযুক্তিগত প্রক্রিয়া বাকি। আজ মঙ্গলবার 3 তারিখ। এই ছিল আজকের বিশেষ খবর। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। নিয়মিত সঠিক খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।